আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। বিএনপি কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়নি বললেন রিজভী। নিউ ইয়র্কে আওয়ামী তাণ্ডব, হামলা ও হেনস্থার শিকার এনসিপি নেতারা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আক্তারের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভের ডাক। ফ্রান্স সহ আরও 5 দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি। জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার আহ্বান স্পেনের। ব্যালন ডিওরের নতুন রাজা উসমান ডেম্বলে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনী এলাকায় বিএনপির কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রুহুল কবির রিজভী জানান, সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নামধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। অনুমিত হচ্ছে বিএনপিতে বিভেদ, বিসম্বাদ সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া অপপ্রচার, প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। উপযুক্ত সময় দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থীকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। রিজভী আরও বলেন, বিএনপির মনোনয়ন দেয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যে কোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। সুতরাং তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপির কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রিকায় প্রকাশিত কোনো মন গড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ক্লিন ইমেজের 2 শতাধিক নেতাকে নির্বাচনী প্রস্তুতির জন্য গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার ওপর হামলা করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার বেলা 3টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার। পরে পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলাকারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান, তিনি যুবলীগের নেতা। স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে যুবলীগের এই নেতাকে পুলিশ জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেপ্তার করে। মিজানুর রহমান নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুল জেনারেলে হামলা ও ভাঙচুর মামলারও এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ। তিনি আমার দেশকে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে এ জঘন্যতম মব সৃষ্টি করেছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন,
রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার সহ বিস্তৃত দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা 1 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। অধ্যাপক ইউনুস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সার্ককে পুনরুজ্জীবিত করতে জোর চেষ্টা চালাচ্ছে, যা 1 দশকেরও বেশি সময় ধরে শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারেনি। তিনি আরও জানান, বাংলাদেশ আসিয়ানে যোগদানে আগ্রহী। দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে পারে বলে উল্লেখ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হেনস্থার শিকার হয়েছেন। এ ঘটনায় এক বিজ্ঞপ্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এতে বলা হয়েছে, নিউ ইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পালিত হবে। এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা এই বিক্ষোভের আয়োজন করেছে। মঙ্গলবার বিকেল 4টার সময় শাহবাগী জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হবে। এছাড়া সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি। এর আগে এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্সের এক বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সরকারি আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেন ও তাসনিম জারার ওপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এই ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ। এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, বিদেশের মাটিতে আওয়ামী লীগের এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ দাবি করছি। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও 5টি দেশ। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ঘোষণাকারী দেশের তালিকায় যোগ দিয়েছে বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো এবং লুক্সেমবার্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে দ্বিরাষ্ট্র সমাধানের আশায় আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশে মাল্টার প্রধানমন্ত্রী বলেছেন, এই স্বীকৃতি শান্তি ও ন্যায় বিচারের প্রতি এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসকে প্রতিফলিত করে। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী একে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে বেলজিয়াম বলছে, এই পদক্ষেপটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য তাদের সমর্থনকে প্রতিফলিত করে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এর আগে একই বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। তিনি বলেন, আমি ঘোষণা করছি যে আজ ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটি ইসরায়েলের শান্তিতে বসবাসের একমাত্র সমাধান। তার মতে, গাজায় ইসরায়েলের গণহত্যা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত জরুরি ছিল। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার নিউ ইয়র্কে ফ্রান্সের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিন স্বীকৃতি সংক্রান্ত শীর্ষক সম্মেলনের পর তিনি এ আহ্বান জানান। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় সানচেজ বলেন, সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হলেও এটিকে চূড়ান্ত পরিণতি হিসেবে দেখা উচিত নয়, বরং এটি কেবল শুরু। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে দ্রুততম সময়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে হবে এবং অন্যান্য রাষ্ট্রের মতো সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। সানচেজ আরও জানান, ফিলিস্তিনে চলমান বর্বরতা বন্ধ করা এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করা এখন জরুরি হয়ে পড়েছে। এদিকে ব্যালন ডিওরের ইতিহাসে দীর্ঘ সময় জুড়ে ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্ব। 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত তাদের বাইরে কেউ খুব একটা জায়গা পাননি। গত বছর ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি সেই আধিপত্যের অবসান ঘটান। আর এবার ট্রফি উঠল নতুন এক তারকার হাতে। ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জিতলেন পিএসজির ফরাসি ফরওয়ার্ড উসমান ডেম্বলে। প্যারিসের থিয়েটার দু সাতলেতে ব্যালন ডিওরের জমকালো অনুষ্ঠানে দেম্বলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। পুরস্কারটি জিততে দেম্বলে পেছনে ফেলেছেন বার্সেলোনার লামিনে ইয়ামালকে। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন লিগ জয়ের অন্যতম কারিগর 28 বছর বয়সী উসমান ডেম্বলে। ক্লাবটির জার্সিতে 56 ম্যাচ খেলে করেছেন 35 গোল। শুধু তাই নয়, দলকে ঘরোয়া ট্রেবল জিততে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। একই সঙ্গে পিএসজিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলতেও মাঠে দেম্বলে ছিলেন অন্যদের চেয়ে আলাদা। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপারস্টার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরওয়ার্ড। নারী বিভাগেও লেখা হলো নতুন ইতিহাস। স্পেন ও বার্সেলোনার আইতানা বনমাতি জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডিওর জিতলেন তিনি।
বোনমাতির হাতে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার তুলে দেন 2010 সালের বিশ্বকাপ জয়ী সাবেক স্পেন ও বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।